স্যার পূর্ণামানকে নন্দনপুর ইনভেস্টিগেশনের জন্য নোটিশ দিয়েছে। নন্দনপুর? স্যার ওই যে নন্দনপুর জমিদার বাড়ি যে, আরে যেটাকে সবাই ভুতুরে বাড়ি বলে চেনে ওটা। কুশনের কথা শুনে তাহরিম খানিকটা উত্তেজিত হয়ে বলল, হোয়াট ননসেন্স, কী সব কথা বলছো? ওটার ইনভেস্টিগেশন না অফ করে দিয়েছিল? গত কয়েক বছরে যাদেরকেই পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউই ফিরে আসেনি। এটা আবার চালু করেছে কে? স্যার এটা কর্তৃপক্ষের আদেশ। পূর্ণা রাজি হয়েছে? জি স্যার, ম্যাম কাল একবার দেখে আসতে যাবে। হোয়াট? এই মেয়েটা এমন কেন? লাইফে এত রিস্ক নিতে হবে কেন? কি দরকার এসব? এত রিস্কি একটা জায়গায় কেন যেতে হবে? সাহস কি ওর ওভারলোড হয়ে গেছে নাকি? কিছুক্ষণ ভেবে তাহরিম বলে উঠল, কুজন, আমাদের কিছু লোককে নন্দনপুর জমিদার বাড়িতে পাঠাবে। তার সব কিছু ইনভেস্টিগেশন করে আমাকে জানাতে বলো। তাহরিমের কথা শুনে কুশন মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ভাই। কুশন চলে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল। পিছনে ফিরে তাহরিমের দিকে তাকিয়ে বলল, ভাই একটা কথা। হ্যাঁ বলো। ভাই কাল ইন্টারভিউতে যখন ম্যাম আপনাকে প্রশ্ন করেছিল যে তানজিম ভাইয়ের অ্যাক্সিডেন্টের পিছনে কারো হাত আছে নাকি, আপনি তো জানতেন এটা বিরোধী দলের ইশতিয়াক সরকারের কাজ, আর আপনি তো প্রমাণও পেয়েছেন, তাহলে আপনি ওরকম কথা বললেন কেন যে আপনি জানেন না? কুশনের কথায় তাহরিম রহস্যজনকভাবে হাসল। তোমার মাথায় এটা ঢুকবে না বলেই আমি মন্ত্রী আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তাহরিমের কথা শুনে কুশন মাথা চুলকাতে চুলকাতে বলল। তাহরিম সোফায় বসতে বসতে বলল, বুঝলে কুশন, রাজনীতি বড় জটিল একটা জিনিস। বড্ড মাথা খাটাতে হয়, নয়তো বাস খাবে। এখন যদি আমি বলেই দিতাম যে আমি জানি কে ষড়যন্ত্র করেছে, তাহলে তারা নিশ্চয়ই সাবধান হয়ে যেত, আর তাদের জব্দ করাটা বেশ টাফ হয়ে যেত। তারা এখনো পর্যন্ত জানে না আমি কিছুই জানি না, তাই বেখেয়ালিভাবে অনেক ভুলই করতে পারে। আর আমাদের সেই সুযোগের অপেক্ষাই করতে হবে, বুঝলে? জি ভাই। কথাটা বলেই কুশন রুম থেকে চলে গেল। তাহরিম কুশনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসল। মন্ত্রী সাহেবের মনে চলছে আরেক অঙ্ক। অঙ্কের সমাধান হয়তো খুঁজে পাবে খুব শীঘ্রই। এই পুনর কত দূরে? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল যে। ইলুর কথায় আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম। টপ আর জিন্স পরা মেয়েটার গাল কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান। গাড়ি থেকে নেমে এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না। আসলে এটা বন জঙ্গল ছিল না, এটা একটা মানুষ চলাচলের রাস্তা। বহুদিন এই পথ দিয়ে কেউ আসে না, তাই গাছপালা গজিয়ে রাস্তাটা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। বিভিন্ন গাছগাছালি আর বাঁশ ঝাড় দিয়ে পথটা অনেকটাই অন্ধকার। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, হাঁটতে থাক, আমি নিজেও জানি না আর কতটুকু হাঁটতে হবে। হঠাৎ সামনে বাড়িটায় কিছু দেখতে পেয়ে দ্রুত পা চালালাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বাজতে চললো। এখন মনে হচ্ছে আরও আগে রওনা দিতে পারলে ভালো হতো। এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি নন্দনপুরের সেই জমিদার বাড়ির সামনে। বিশাল জমিদার বাড়ি এটা। বাড়ির সামনের লোহার গেট জং ধরে গেছে। গাছের শুকনো পাতায় বেশ আচ্ছাদন করা বাড়ির সামনের জায়গাটা। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতেই নজর এলো এক বিশাল বট বৃক্ষ। বেশ কয়েকশো বছরের পুরনো বৃক্ষ দেখে বোঝা যাচ্ছে। এবার নজরে এলো জমিদার বাড়িটা। বহু বছর ধরে মেরামতের অভাবে অনেক জায়গায় ভেঙে পড়েছে, রঙগুলো চটে গেছে। মনে কৌতূহল হলো না, জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল। মনে কৌতূহল হলো, না জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল। নিশ্চয়ই ভীষণ সুন্দর আর সতেজ। আমি লোহার গেটটা ধাক্কা দিতে তুমুল শব্দে গেটটা খুলে গেল। আমি আর ইলু প্রবেশ করলাম বাড়ির ভেতরে। শুকনো পাতায় পা ফেলতেই পাতার মর্মর শব্দে মুখরিত হলো চারপাশ। ইলু আমার হাত আঁকড়ে ধরে আছে। কেন যে এলো, এখন আবার ভয় পাচ্ছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সদর দরজার দিকে। বেশ পুরনো কাঠের দরজা। আমি দরজাটায় চাপ দিলাম, বেশ শক্ত মনে হচ্ছে। দরজার হাতল ধরে বেশ জোরে ধাক্কা দিতেই দরজাটি বেশ শব্দ করেই খুলে গেল। আমি এলুর দিকে চোখ পাকিয়ে তাকালাম। এত দূর এসেছি কি না না দেখে চলে যাবার জন্য নাকি? চুপচাপ ভিতরে চল একদম। তোর কি আদৌ মনে হয় এখানে ওইসব ভূতটুত থাকবে? আমার তো মনে হয় না। কথাটা বলে ওর হাতটা শক্ত করে ধরে ভেতরে আসলাম। ভেতরে বেশ বড় একটা বৃত্তাকার স্পেস, খালি, তার চারপাশ জুড়ে বেশ কয়েকটা ঘর। এক পাশ দিয়ে দোতলা ওঠার কাঠের তৈরি সিঁড়ি। নিচের সবগুলো ঘর এক এক করে দেখলাম। আমি সিঁড়ির দিকে এগুতেই ইলু পেছনে থেকে আটকে দিল। আয় পূর্ণ, ফিরে আয়। চুলোই যাক তোর ইনভেস্টিগেশন। পরে কিছু হলে
আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে এখন নিজের কপালে নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। কেন যে এই ভিতর ডিমকে নিয়ে আসতে গেলাম? তুই যাবি? না গেলে এখানেই দাঁড়া, আমি দোতলাটা ঘুরে আসি, দেখি কিছু পাই কিনা। না না, আমি যাবো, চল। আমি আর ইলু ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এক এক করে প্রতিটি ঘর দেখলাম। প্রতিটি ঘরেই ময়লার স্তূপ, মাকড়সার জালে ভরপুর। হয়তো এখানে বহুদিন কারো পদধূলি পড়েনি। হয়তো কেউ এই মুখ হয়ও না। শহর থেকে বেশ অনেকটাই দূর এই জমিদার বাড়িটা। তার উপর কী সব ভূতের উৎপাত। প্রায় বেশ কিছুটা ঘর ঘুরলাম। বাড়িটা যেমন বড়, ঘর সংখ্যা তো প্রায় শতাধিক। অনেকাংশেই ভাঙা ঘরগুলো, মেরামতের অভাব। ভাই, এত বড় বাড়িতে কতজন থাকতো? আজব। দোস্ত, খিদে পেয়েছে, কিছু আনছোস? ইলুর কথা শুনে আমি ভ্রু কুঁচকে তাকালাম ওর দিকে। ও পেট চেপে শটাং দাঁড়িয়ে আছে। তোকে নিয়ে আর পারি না বাপু। ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে হাতে ধরিয়ে দিলাম। নে খা, বিস্কিট খা। তাও আমার মাথা খাস না। সবগুলো ঘর দেখা শেষে বারান্দার সবচেয়ে শেষের ঘরটা দেখতে যাব। দরজায় ধরতে গেলাম, অমনি ঠাস করে একটা শব্দে আমি আর ইলু চমকে উঠলাম। মনে হচ্ছে দরজা লাগানোর আওয়াজ। ইলু দৌড়ে এসে আমার হাত আঁকড়ে ধরলো। আমি চারপাশে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলাম। দোতলার উপর থেকে নিচ তলায় দৃষ্টি যেতে আসল কারণটা বুঝতে পারলাম। বাড়ির সদর দরজাটা বন্ধ হয়ে গেছে, হয়তো বাতাসে। ইলু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোকে আগেই বলেছিলাম পূর্ণ, চল, এসব ছাতার ইনভেস্টিগেশনের দরকার নেই। শুনলি না তো? এখন বোঝ ঠেলা, গরিবের কথা বাসি হলেও ফলে। এখন ওই ভূত আইসা তোর ঘাড়ও মটকাইব, সাথে আমি ফ্রি। ভূতে ঘাড় মোটকে কি করবে শুনি? কি আর করবে, রক্ত খাবে শুষে শুষে। তাহলে তো বেচারা ভূতের কপালটাই খারাপ। কেন কেন? কারণ আমাদের রক্ত খেয়ে ভূত মোটেও মজা পাবে না। কারণ দুইজনই রক্ত শূন্যতায় ভুগছি। শরীরে তো রক্ত নেই, তার চেয়েও বরং ভূতেরা আমাদের মেরে হাড়, কিডনি, চোখ এগুলো কেটে ব্যবসা করতে পারবে। বেশ লাভ হবে, কি বলিস? আমি এক ভ্রু উঁচু করে বেশ সিরিয়াস ভাবে কথাটা বলে গেলাম। আমার কথা শুনে ইলু চোখ দুটো ছোট ছোট করে কাঁদো কাঁদো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণ, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কিন্তু সত্যিই ভয় পাচ্ছি। ওর কথা শুনে আমি মুখে হাত দিয়ে গা দুলিয়ে হেসে উঠলাম। আরে বোকা মেয়ে, তুই না আধুনিক যুগের আধুনিক মেয়ে? তুই এইসব আজগুবি ভূত প্রেত বিশ্বাস করিস? আরে ওসব বলতে কিছুই হয় না বোকা। তাহলে দরজাটা বন্ধ করলো কে? আরে ওটা মনে হয় বাতাসে বন্ধ হয়ে গেছে। চল তোকে দেখাচ্ছি। হুম। আমি ওকে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। আমি গিয়ে দরজার হাতলে ধরে টান দিলাম, কিন্তু আশ্চর্য, দরজাটা খুলছে না। বেশ অনেকবার চেষ্টা করেও খুলতে পারলাম না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে বন্ধ করে রাখছে। এখন উপায়? আমি ব্যর্থ হয়ে ফিরে আসলাম। ইলু আমাকে দেখে বলল, আমি বলেছিলাম না এখানে ওসব ভূত প্রেত আছে, বিশ্বাস করলি না তো? এখন হলো তো, থাক এখানে পড়ে পড়ে ভূতের রাতের ডিনার কর। থাক এখানে পড়ে পড়ে ভূতের রাতের ডিনার হ, সাথে আমি তো আছি। আমি নির্বিকার ভঙ্গিতে বসলাম সিঁড়িতে। আমাকে এমন ঠান্ডা দেখে ইলু বেশ চটে গেল। এই মেয়ে, তোর ভয় লাগছে না? সারাক্ষণ সাথে একটা আস্ত পেতনি নিয়ে ঘুরে, তোর কি মনে হয় আর কোনো পেতনি আমাদের ধারে কাছে আসবে? আমার কথা শোনার প্রায় 10 সেকেন্ড পর ইলু চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কোনো অ্যাঙ্গেলে আমাকে পেতনি বললি পূর্ণ? আমি নির্লিত ভঙ্গিতে পায়ের নখ দিয়ে মাটি ঠুকতে ঠুকতে বললাম, আমি এঙ্গেলে কেন বলতে যাব? আমি তো সরাসরি তোকে পেতনি বললাম। পূর্ণর বাচ্চা। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার বাচ্চা হবে দূর, আমার তো এখনো বিয়েই হয়নি। আমার কথা শুনে ইলু ধপ করে আমার পাশে বসে নাক ফুলিয়ে রাগে ফোঁস করতে লাগলো। আমি নিচের দিকে তাকিয়ে হাসলাম। যাক, কিছুটা হলেও ভয় কমেছে তো। হাতের ঘড়ির দিকে আমি ব্যাককল বনে গেলাম। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় 6টার কাছাকাছি। এখনই মাগরিবের আজান হয়ে যাবে। তার মানে আজ রাত এখানেই থাকতে হবে। আলো থাকতে থাকতে একটা ভালো দেখে রুম বের করতে হবে, নয়তো পরে আর পারবো না। কথাটা ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। কোথায় আছেন আপনি? ভালো দেখে রুম খুঁজতে। আজ রাতটা এখানেই থাকতে হবে। আমার কথা শুনে ইলু বলে উঠল, মানে কি এখানে থাকবো মানে? তুই দেখছিস না দরজাটা খুলছে না, এদিকে অন্ধকার হয়ে আসছে। তাহলে? আমি আর কথা বাড়ালাম না। ওর সাথে কথা বললে সত্যি অন্ধকার হয়ে যাবে। বেশ খুঁজে খুঁজে একটা রুম বের করলাম। নিচ তলায় এই রুমটাই অন্যগুলোর থেকে ধুলো কম। একেবারেই যে নেই সেটা বললে ভুল হবে, তবে কম আর কি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। ধীরে ধীরে সবকিছু আঁধার হয়ে এলো। আমি আর ইলু ওই বাছাই করা রুমটাতে বসে আছি। থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কুকুরের কান্না। ভয়ে ইলু গুটিয়ে যাচ্ছে বারংবার। আমি ভেবেই রেখেছিলাম এমন হয়তো কিছু হতে পারে, তবে শিওর ছিলাম না। তবুও সাথে দুটো মোম আর দিয়াশলাই রেখেছিলাম।
মেঝেতে মোম জ্বালিয়ে বসে আছি আমি আর ইলু। ও ঘুমে ঢুলছে। তুই না হয় ঘুমা, আমি বসে থাকি, তারপর আমি ঘুমাবো আবার তুই জাগবি। আমার কথায় ইলু সায় জানিয়ে কাঁধের ব্যাগটা বালিশ বানিয়ে শুয়ে পড়লো মেঝেতে। বেচারি সত্যিই ঘুম পেয়েছে। রাত তখন প্রায় 1টা। হঠাৎ শোনা যাচ্ছে কারো ফিসফিস কথার শব্দ আর পায়ের শব্দ, মাঝে মাঝে নুপুরের আওয়াজও আসছে। ঘুঙুরের আওয়াজটা আবছা, ধীরে ধীরে পায়ের শব্দটা বাড়ছে, মনে হচ্ছে কেউ এই দিকেই আসছে। তবে কে হতে পারে? ওই পদধ্বনিটা হঠাৎই থেমে গেল। কান পেতে রইলাম কিছু শোনার জন্য, কিন্তু কিন্তু না, আর শোনা যাচ্ছে না। এই জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে কেই বা আসতে পারে? কি তার উদ্দেশ্য? ভূত বলতে যে কিছুই নেই সেটা তো জানি, তবে এই কেমন ভূত বেশধারী মানব? ইলু হাত পা নড়াচড়া করছে, হয়তো মশা কামড়াচ্ছে। বেশ ভালোই মশা আছে এখানে। এখন মনে হচ্ছে কয়েকটা মশার কয়েল নিয়ে আসলেও ভালো হতো। ধুর ছাতা, আগে জানলে তো বিছানাপত্র সবই নিয়ে আসতাম। কে জানতো বাপু এইখানে এভাবে আটকে যাব। মশাগুলোও যাচ্ছে তাই, হয়তো মনে মনে বলছে, আজকে পাইছি চান্দু, জম্মের খাওয়ান খাইয়ালো মু, তোদের রক্ত দিয়া আজকে গোসল করমু, হু হা হা। এসব আজগুবি কথা চিন্তা করতে করতেই আর চোখে ইলুর দিকে তাকালাম। ইলু এক হাতের তালু দিয়ে আরেক হাত ঘষতে ঘষতে উঠে বসলো। কি হলো, উঠলি কেন? আমার কথা শুনে ইলু মুখটা কাঁদো কাঁদো বানিয়ে বলল, তো উঠবো না তো কি? ভূতের ডিনার না হলেও মশার জীবনের খাবার একসাথেই সাবার করতেছে, জন্মের খাবার খাইতেছে। আমি ভ্রু কুঁচকে বললাম, ভূত? ও আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, সাথে পেতনিও। আচ্ছা ইলু, এমনও তো হতে পারে ভূতেরা এই মশাদের ছদ্মবেশে এসে রক্ত খাচ্ছে। আসলে কি বলতো, তোর শরীরে এমনিতেই তো রক্ত কম, ভূতের ওই বড় বড় দাঁত দিয়ে রক্ত চুষতে কষ্ট হবে, তো তাই হয়তো মশার ছদ্মবেশ ধরেছে। কিছুটা কম থেমে নির্লিপ্ত ভঙ্গিতে আবার বললাম, হতেই পারে। বলে আর চোখে ইলুর দিকে তাকালাম। বেচারি একের পর এক ঢোক গিলছে আর এদিক ওদিক তাকিয়ে বারবার আমার দিকে চাপছে। ওর সাথে মজা করতে করতে হঠাৎই আবারও সেই আওয়াজ কানে আসলো। এবার বোধ হয় ঘুঙুরের আওয়াজটা বেশি আসছে বলে মনে হচ্ছে। আমি চুপ করে আওয়াজ শুনছি। ইলুও এতক্ষণে শুনতে পেয়েছে। বেচারির চেহারা রক্ত শূন্য হয়ে গেছে ভয়ে। আমি ওর হাতের উপর আমার হাত রেখে মিথ্যা আশ্বাস দিয়ে বললাম, ইলু তুই ভয় পাস না, এটা কোনো মানুষের কাজ। আমি যখন সব বিষয়ে সব দিক দেখছিলাম, এমন একটা আর্টিকেলও পড়েছি যাতে লেখা ওই জমিদার বাড়িটা অনেকেই ভোগ করার জন্য মানুষের মাঝে মিথ্যে কথা ছড়িয়েছে যে এখানে ভূত আছে। আসলে এখানে কিছুই নেই, জাস্ট এটা একটা বাড়ি, নাথিং এলস। আমার কথা শুনে ইলুর মনে হয় ভয়টা কিছুটা কমেছে। আসলে এসব আমি কখনোই শুনিনি। এছাড়া ওকে ভয় থেকে বের করার আর কোনো উপায়ও ছিল না। তবে এটা যে একেবারে বানোয়াট তা কিন্তু না। হতেও পারে তদন্ত শেষে এটাই ঠিক হলো। এই পূর্ণ, এটা কিসের আওয়াজ রে? মনে হচ্ছে ঘুঘুরের। আমাদের ভয় দেখানোর জন্য এটা বাজাচ্ছে নাকি রে? ইলুর কথাটা যে একেবারেই ফেল না তা কিন্তু না। আমারও কেন জানি মনে হচ্ছে গভীর এক রহস্য জড়িয়ে আছে এই জমিদার বাড়ি ঘিরে। হয়তো, চল তো। আমার কথা শুনে ইলু আঁতকে উঠে বলল, কোথায়? আওয়াজের উৎস বের করতে। কি দরকার বল। তুই যাবে কিনা বল, না হলে আমি একাই যাব। বলে মোম হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে ইলুও উঠে দাঁড়ালো। আমি প্যান্টের পকেটে দিয়াশলাই গুজে নিলাম। আমি হাঁটছি পেছন পেছনে, ইলুও বের হলো। ঘর থেকে বের হয়ে মনে হচ্ছে আওয়াজটা দোতলা থেকে আসছে। আমি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। পেছন পেছন ইলুও ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দা দিয়ে এগোতে লাগলাম। এক এক করে ঘরের সামনে দিয়ে গিয়ে দাঁড়াই আমরা, যেন আওয়াজটা আসছে কিনা দেখার জন্য। ধীরে ধীরে আমি আর ইলু দোতলায় একেবারে শেষ মাথায় যে বদ্ধ রুমটা আছে সেখানে থমকে দাঁড়ালাম। হ্যাঁ, আওয়াজটা এই ঘর থেকে আসছে। আমি আলতো হাতে রুমটার দরজার হাতলে ধরলাম। রুমটার দরজায় ধাক্কা দিলাম খোলার জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে এটা খুললো না। বেশ কয়েকবার ট্রাই করলাম, না, খুলছেই না। হঠাৎ মনে হলো তালা মারা না তো। হাতলের দিকে তাকিয়ে দেখলাম বাইরে দিয়ে তালা মারাও না। তাহলে তাহলে ভেতরে কে আছে? অবাক করা হলেও সত্যি এই দরজাটা অন্য সকল দরজা থেকে ভিন্ন। ডিজাইনটাও অন্যরকম, তাই কৌতূহলটাও আরো বেশি। বেশ কয়েকবার দরজার হাতল ধরে এইদিক সেদিক করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ব্যর্থ হয়ে ফিরে আসতে গিয়েও থমকে দাঁড়ালাম। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। আমার থমকে যাওয়া দেখে ইলু ভ্রু কুচকে তাকালো আমার দিকে। মোমটা ওর হাতে দিলাম। সূক্ষ্ম পর্যবেক্ষণ করলাম। দরজাটায় 2 হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম।
খানিকটা এগিয়ে গিয়ে পুনরায় দরজার হাতল ধরে খানিকটা উপর নিচে করে ভেতরের দিকে চাপ দিলাম। দরজাটা খুলে গেল। আমি বেশ খুশি হয়ে দরজা ধাক্কা দিলাম। দরজা খুলে গেল। আমি হাতে মোম নিয়ে ভেতরে ঢুকলাম। বাট ভেতরে যা দেখলাম সেটা কখনো কল্পনাও করিনি বা আশাও করিনি। মোমের আবছা আলোয় ভেতরে অনেকগুলো মানব কঙ্কাল ঝুলানো দেখতে পেলাম। ঝুলানো বলে ভুল হবে, এক একটা এক এক অ্যাঙ্গেলে রাখা। কিছু কঙ্কাল মনে হচ্ছে বসে আছে, কিছু আবার মেঝেতে ছড়িয়ে আছে। পায়ের হাড্ডি এক জায়গায় তো খুলি আরেক জায়গায়। একটা কঙ্কাল দেখে বেশ অবাক হলাম। কঙ্কালটা এমনভাবে রেখেছে যেন তার দু হাত দিয়ে মুখ ঢেকে ঘরের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে এমন মনে হচ্ছে। ঘরে আবার একটা বিছানা আর একটা টেবিলও রাখা আছে, কিন্তু বেশ আশ্চর্যজনক হলো টেবিলে বই তাক তাক করে সাজানো। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগুলাম। এক একটা বই হাতে নিয়ে দেখি ইংরেজি সাহিত্যের বই। বাবা, আজকাল ভূতেরাও সাহিত্য চর্চা করে নাকি? বাকি ঘরগুলোর মতো এটাতে বিন্দু পরিমাণ ধুলো নেই। মনে হচ্ছে প্রতিদিনই এই রুমটা কেউ পরিষ্কার করে। কারো আসা যাওয়া প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে থাকে কে? প্রায় কয়েক যুগ ধরে তো কেউ এখানে আসে না। তাহলে বেশ অনেকটা রহস্য আছে। তাহলে কিছুক্ষণ আগে যে পায়ের শব্দটা শুনলাম, এগুলো বা কিসের ছিল? তবে খটকার বিষয় হলো বারান্দা দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমার আশেপাশেই কেউ আছে, কারো চলাফেরা আছে। আর আমার মন কখনো মিথ্যা যুক্তি দেখায় না। তাহলে কি আমরা ছাড়াও কেউ আছে এখানে? ঠান্ডা বাতাস আর দমকা হাওয়ায় নাকে কেমন যেন একটা চেনা গন্ধ লাগছিল। হ্যাঁ, পারফিউমের গন্ধ। কিন্তু কথা তো এটা না। কথা হলো আজকাল ভূতেরাও কি পারফিউম ইউজ করে নাকি? হতেও পারে। আধুনিক যুগের ভূত বলে কথা। ভূত তো আধুনিকই হবে। কিছু একটা মনে হতেই আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ও ভ্রুকুচকে তাকিয়ে আছে কঙ্কালগুলোর দিকে। এগুলো কি আদতেও কোনো মানুষের? তো ইলমি হাঁটু গেড়ে বসে কঙ্কালগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এসবে ওর বেশ অভিজ্ঞতা আছে। বেশ কিছু হসপিটালে ইনভেস্টিগেশনে ও লিডার হিসেবে ছিল। আমাকে যেমন প্রত্নতাত্ত্বিক রাজবাড়ি, জমিদার বাড়ির ইনভেস্টিগেশনে পাঠানো হয়, তেমনি ওকে হসপিটাল, মর্গ, বিভিন্ন মেডিকেল বিষয়ক প্রতিষ্ঠানে পাঠানো হয় ইনভেস্টিগেশনের জন্য। তাই এইসবে ওর বেশ দক্ষতা আর কোনো ভয়ভীতিও নেই। কিছু বুঝলি? আমার কণ্ঠ শুনতে পেয়ে ইলু আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। এক পলক একটা কঙ্কালের দিকে তাকিয়ে উঠে এলো। বুঝলি পূর্ণ, আমার না এখন মনে হচ্ছে এখানে ভূত টুত কিছু থাকে না। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কেন? হঠাৎ তোর এমন মনে হচ্ছে কেন? ও হাতে একটা মানব কঙ্কালের খুলি আর একটা ফিমার মানে হাতের হাড্ডি নিয়ে আমার সামনে ধরলো। নে ধর। আমি এক হাতে ফিমারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম, কিন্তু এইসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, কি করব এটা দিয়ে? ইলো আমার কথায় পাত্তা না দিয়ে একটা হিপবোর্ড নিয়ে নিয়ে আসলো। ফিমারটা আমার হাত থেকে নিয়ে আঙুল দিয়ে নখের সাহায্যে আলতো হাতে টোকা দিল। আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছিস? আমি ঠোঁট উল্টে বললাম, না। তুই কি ঘোড়া ডিমের ইনভেস্টিগেটর? হ্যাঁ, একটা সামান্য প্লাস্টিক আর সত্যিকার হাড্ডি চিনিস না? আমি চোখ বড় বড় করে বললাম, এটা প্লাস্টিক? হুম। আমি মাথার খুলিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বললাম, তার মানে এগুলো সব প্লাস্টিক নয় তো অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি, সত্যিকারের না। একে একে সবগুলো কঙ্কালি চেক করলাম। সবগুলো প্রায় সেমই। হঠাৎ আমার নজর গেল সেই অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা সেই কঙ্কালটার দিকে। ওর একটা হাড্ডি ধরে উপরে তুলতেই মনে হলো এটা অন্য সকল কঙ্কালের মতো না। মনে হচ্ছে এটা আসল কোনো মানব কঙ্কাল। শিওর হবার জন্য ইলুকে ডাকলাম, এই ইলু, এখানে দেখতো, এটা চেক করতো। আমার কথা শুনে ইলু আমার কাছে এসে হাঁটু কেটে বসে কঙ্কালটার হাতের হাড্ডি, মাথার খুলি চেক করলো। ওর মুখের এক্সপ্রেশনটা ঠিক বদলে গেল হঠাৎ করেই। কি হয়েছে? এটা সত্যি মানব কঙ্কাল, তাই তো? হ্যাঁ, এটাই একমাত্র সত্যিকারের মানব কঙ্কাল। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতগুলো প্লাস্টিকের কঙ্কালের মধ্যে একটা সত্যিকারের কঙ্কাল রাখার মানে নাকি? কি বোঝাতে চাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না। দেখ ইলু, আমার ঘরে যেমন ঢুকে এই কঙ্কালটার দিকে নজর গেল, তার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দেখে তেমনই সবার কিন্তু এটার উপরই নজর যাবে। আর যারা ইনভেস্টিগেশনের জন্য আসবে তারা কৌতূহলবশত এটাই প্রথমে ধরবে। আর এটা তো সত্যিকারের কঙ্কাল, সুতরাং তারা ধরে নিবে সবগুলোই মানব কঙ্কাল। হতেই পারে। আমার কথা শুনে ইলু আমার দিকে তাকিয়ে বলল, তারপর আমার মতো ভীতু হলে তো কথাই নেই, ভয় পাবে আর চলে যাবে। বেশ তুখর বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করেছে। আমার কথায় সায় জানিয়ে ইলু বলল, ঠিকই বলেছিস, বাট কার কাজ এগুলো?
আপাতত জানি না, তবে বের করতে বেশি একটা সময় লাগবে না আশা করছি। বলে পুরো ঘরটা কয়েকবার রাউন্ড দিয়ে পর্যবেক্ষণ করলাম। সন্দেহজনক কিছুই পেলাম না, হতাশ হলাম। চল ইলু, কাল সকালে আবার আসবো নে, দেখি কিছু পাই কিনা। চল, বাট ইলুর কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম, ভ্রু কুচকে গেল। বাট বাটটা কি? পূর্ণ, আমরা তো এসেছিলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু কিছুই তো পেলাম না রে। তাহলে ইলুর কথা শুনে আমি বেশ ভাবনায় পড়ে গেলাম। আসলেই তো আওয়াজটা তো এই ঘর থেকে আসছিল, কিন্তু এইখানে তো কিছুই নেই। তাহলে হঠাৎ আমার চোখ যায় ঘরের ডান পাশটায় বিশাল আকার জানালার উপর। কিছু একটা ভেবে এগিয়ে গেলাম তার দিকে। বাইরে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো ঝড় হবে। অন্ধকার থাকায় বেশ উপভোগ করা যাচ্ছে। নিচে বেশ কয়েকটুকু জায়গা, খোলা জায়গা রয়েছে। হঠাৎ মনে হলো, আচ্ছা এই জানালার মধ্যে দিয়ে শব্দটা আসছে না তো আবার? বেশ খানিকক্ষণ উকি ঝুঁকি দিয়েও কোনো উৎস পেলাম না। থাক, চল তো, আর কিছু দেখতে হবে না। আমি এক পলক ঘরটার দিকে তাকিয়ে বেরিয়ে আসলাম। বাইরে থেকে দরজাটা লক করে বিশাল বারান্দা দিয়ে হাঁটছি। মোমের আলো নিয়ে ইলু সামনে সামনে আর আমি পেছন পেছনে হাঁটছি। আর এইদিক ওইদিক তাকিয়ে দেখছি। হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হয়তো এখনই ঝড় শুরু হবে। ইলু মোমের আলোকে হাতের দ্বারা আড়াল করে রেখেছে, যেন নিভে না যায়। তবে শেষ রক্ষা আর হলো কই? মোমটা টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভেই গেল। আমি আর ইলু অন্ধকারের মাঝেই ধীর পায়ে হাঁটছি। এখন আবার মোম জ্বালিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না, তাই আর জ্বালালাম না। ইলু সামনে আর পিছনে হাঁটছি আমি। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে আমার মুখ চেপে ধরে পাশে একটা বদ্ধ ঘরের দেয়ালের সাথে আটকে ধরলো। আমি খানিকটা ভয় আর উত্তেজনায় ছাড়াবার চেষ্টা করছি। মনে মনে ভাবছি, কি এটা, ভূত নাকি প্রেতাত্মা? ইলু হাঁটছে তো হাঁটছেই, তার পেছনে যে কেউ নেই সেই দিকে তো তার কোনো খবরই নেই। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইলু বলে উঠল, পূর্ণ, এখন কিন্তু তুই ঘুমাবি, আর আমি জাগবো। তখন আমি ঘুমিয়েছি। কিন্তু পেছন থেকে কারো কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকালো। পূর্ণ, ইলু অন্ধকারের মাঝেই খুঁজতে লাগলো। বেচারি তো এমন ভয় পাচ্ছে, তার উপর পূর্ণাকেও পাচ্ছে না। অবস্থা করুণ তার। পিছনে ঘুরে বারান্দা দিয়ে হাঁটছে আর পূর্ণাকে ডাকছে। যেতে যেতে হুট করেই বারান্দার মাঝখানে 1 নাম্বার খাম্বার সাথে ঠাস করে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। কোন ঘোড়ার ডিমের ইঞ্জিনিয়ার বাড়িটা বানাইছে রে? বারান্দার মাঝখানে এক খাম্মা দাঁড় করিয়ে রাখছে ঘোড়ার ডিম। হঠাৎ মনে হলো, কই, এখনই তো এখান দিয়ে গেলাম, তখন তো খাম্বা ছিল না। তাহলে এসব চিন্তা করতে করতেই ইলু সামনে 1 হাত বাড়িয়ে দিল। সোজা কারো শরীরের স্পর্শ ইলু তার নিজের হাতে পেল। এখানে তো পূর্ণা ছাড়া আর কেউ নেই। এই পূর্ণ, এভাবে সঙ্গের মতো দাঁড়াইয়া আসুস কেন? দেখ ভাই, তোর যদি নিয়ত থাকে আমাকে ভয় দেখাবি, আমি আগেই বলে রাখছি, আমি বর্তমানে ভীষণ ভয় পাচ্ছি। চল চল, রুমে চল। কিন্তু পূর্ণার কোনো নড়চড় না দেখে ভ্রুকুসকে সামনে থাকা কারো হাত ধরল। তারপরও ও মানুষটা কিছুই বলছে না। তবে ইলুর কাছে হাতটা কেমন অচেনা অচেনা ঠেকছে, তাই হুট করেই হাতটা ছেড়ে দিল। ওর মনে হচ্ছে এটা পূর্ণা না, অন্য কেউ। কে 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 আপনি? তবে কে? ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে ইলুর। সামনে যে দাঁড়িয়ে আছে সে নির্লিপ্ত ভঙ্গিতেই আছে, কোনো কথা বলছে না। হঠাৎ বিজলি চমকানোর ফলে আলোতে সামনে থাকা লোকটার অবয়ব কিছুটা ঠাউর করতে পারল বোধহয় ইলু। যতটুকু বুঝেছে এটা কোনো পুরুষালী অবয়ব। তাহলে কি ভূত পুরুষদের ছদ্মবেশ ধরেছে? এমনিতেও তো ভূত জাতিতে পুরুষ। কখন জানি খপ করে ঘাটটা ধরে কট করে মোটকে দেয়, তার উপর সে ভূতের এতটা কাছে। ইলু কাদো কাদো দৃষ্টিতে একবার সামনে থাকা লোকটার দিকে তাকালো, আবার পিছনে পালাবার পথ খুঁজতে লাগলো। ইলুর মনে হচ্ছে ভয়ে তার রক্ত শূন্য হয়ে গেছে। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, মাথা ঘুরাচ্ছে তার ভীষণভাবে। না, আর কিছুই সে বলতে পারবে না। ভূত বলে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলেই একজোড়া শক্ত হাত আঁকড়ে ধরল তার কোমর। ইলুর মাথাটা গিয়ে ঠেকল সেই পুরুষের বুকে। লোকটা আরেকটা হাত 2 হাঁটুর ভাঁজে নিয়ে সাহসায় কোলে তুলে নিল তাকে। হয়তো সে এই সময়টারই অপেক্ষা করছিল। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। ভূত না প্রেতাত্মা আমাকে দেয়ালে চেপে দাঁড়িয়ে আছে। তার এক হাত দেয়ালে, আরেক হাত আমার মুখে চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিজলি চমকানোর আলোতে বুঝতে পারলাম সে মাস্ক পরা। নিজে তো কালো মাস্ক পরে আছে, দেখার তো কোনো উপায় নেই। প্রেতাত্মা বলার প্রধান কারণ হলো লোকটাকে তা আমার অজানা ধরে আছে তো আছেই, তা নিজে কোনো কথাও বলছে না, আর না আমাকে বলতে দিচ্ছে। তাকিয়ে আছে তো আছেই। বুঝলাম না ভাই, এই অন্ধকারে এই হতচ্ছাড়াটা দেখছেটা কি? প্রায় মিনিট 5 পর আমার বেশ অতিষ্ঠ লাগছে, তাই ছাড়া পাওয়ার জন্য কথা বলতে চাইলাম, কিন্তু ভাগ্য আমার
মুখ থেকে শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। হঠাৎই লোকটা আমার দিকে ঝুঁকে এলো, যার ফলে আমি পেছন থেকে যেতে গিয়ে আমার মাথাটা গিয়ে বাড়ি খেলো দেয়ালের সাথে। চোখ কুঁচকে ব্যথা নিবারণের চেষ্টা করলাম। আমার কানের কাছে এসে ধীর গতিতে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এই অন্ধকারে ফিসফিসিয়ে কথা শুনে আমি খানিকটা কেঁপে উঠলাম। অশ্রুজোড়া ফাঁক হয়ে নিঃশ্বাস ছাড়বো তারও উপায় নেই। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলাম। আমার ছটফট দেখে সামনে থাকা লোকটা কিছুটা বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, উফ, রানী এত ছটফট কেন করো বলো তো? একটু শান্তিতে দেখতে দাও না তোমাকে। তুমি জানো কতটা সময় ধরে তোমাকে দেখি না? পুরোপুরি একটা দিন তোমায় না দেখে থাকতে হলো। তুমি ভাবতে পারছো কতটা সময় তুমি আমার চোখের আড়ালে ছিলে? লোকটার কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, যদিও স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছি না। আমি ভাবতে লাগলাম, লোকটা কি পাগল নাকি মাথার তার কয়েকটা আলগা করা। হঠাৎ হঠাৎ বিজলি চমকানোর আলোতে কিছুটা দেখা যাচ্ছে লোকটাকে। যতবার আলোর ঝলকানিতে তার চোখের দিকে তাকাচ্ছি, ঠিক ততবারই মনে হচ্ছে এর গভীরতা অনেক, খুব বেশি গভীর। এত গভীরে যাবার সাধ্য নেই আমার। আমার চোখের দিকে তাকিয়ে আছে তিনি। হঠাৎ করে শব্দ করে হেসে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে বুঝতে যেও না রানী, নিজেকে অবুঝ মনে হবে। আমাকে খুঁজতে যেও না রানী, নিজেকেই হারিয়ে ফেলবে যে। আমার চোখের গভীরতা অনেক খুঁজেও কুল কিনারা পাবে না রানী, তাই বৃথা চেষ্টা করো না। লোকটার সাথে আমার দূরত্বটা 2-1 ইঞ্চি থেকে বেশি তো হবেই না। এই প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে। সে এত জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেন আমি তা নির্ভুলভাবে গুনতে পারবো। তবে খটকাজনক লাগছে ভীষণ। লোকটার গায়ের গন্ধটা আমার কেন জানি ভীষণ পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে এর আগেও আমি এমন গন্ধ পেয়েছি, খুব কাছ থেকে, ভীষণ চেনা আমার। কিন্তু কিছুতেই যেন মনে পড়ছে না। এসব চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ লোকটা আমার মুখ থেকে হাতটা ছেড়ে দিল। লোকটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই মনে হলো আমার আশেপাশে কেউ নেই, কারো উপস্থিতি টের পাচ্ছি না। চলে গেছেন? আছেন কেউ? না, কোনো সারা শব্দ নেই। তার মানে কেউ নেই। সবকিছু কেমন জানি গোলমেলে লাগছে। লোকটাই বা কে ছিল? এই ভরা জঙ্গলে কি করে সে? আর কেন এসেছে এখানে? বেশ কয়েকটা প্রশ্ন যেন মগজের ঠোকরাচ্ছে, উত্তর মিলছে না কিছুতেই। হঠাৎ ইলুর কথা মনে হলো। আমি এখানে, তাহলে ইলু কোথায়? নিশ্চয়ই আমাকে খুঁজছে। দৌড়ে বের হলাম রুম থেকে। কোথাও কোনো আলো নেই, ইলুর আওয়াজও নেই। বেশ অনেকটাই ঘাবড়ে গেলাম আমি। মেয়েটা তো ভীষণ ভীতু, আমাকে না পেয়ে না জানি কি করছে মেয়েটা। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখি কোনো রকম একটা রুমে আলো জ্বলছে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। ঘরটাতে দেখি ইলু মেঝেতে ব্যাগ থেকে বালিশ বানিয়ে শুয়ে আছে। আমি ওকে এইভাবে দেখে একটু নয় অনেকটাই অবাক হলাম। আমাকে না খুঁজে ও এইভাবে শুয়ে থাকবে? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। জানালার দিকে নজর দিতে আমার কেন জানি মনে হলো আমাকে দেখা মাত্রই কেউ জানালা থেকে সরে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে, কিন্তু কাউকেই দেখলাম না। মনের ভুল ভেবে সরে আসলাম ওখান থেকে। ইলুর কাছে এসে হাঁটু গেড়ে বসলাম। ভ্রু কুচকে বার কয়েক ডাকার পরও কোনো সারা শব্দ নেই। অজ্ঞান হয়ে গেছে নাকি? আমি আর কিছু চিন্তা না করেই ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি হাতে নিয়ে ওর মুখে ছিটা দিলাম। কয়েকবার দেওয়ার পরও হুড়মুড়িয়ে লাফ দিয়ে উঠে দূরে সরে গেল ও আমার থেকে। 2 হাঁটু মুড়ে চোখ বন্ধ করে কেঁপে কেঁপে বলতে লাগলো, ভূত, প্লিজ 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 মারবেন না আমাকে, প্লিজ মারবেন না, আমি বাঁচতে চাই, দয়া করো। ইলু, ইলু চোখ খুল, এখানে ভূত নেই, দেখ আমি পূর্ণা, চোখ খুল তুই। তাতেও কোনো লাভ হচ্ছে না। ও আনমনে বিড়বিড় করেই যাচ্ছে। বুঝলাম কোনো কিছু নিয়ে বেশ ভয় পেয়েছে, কিন্তু কি নিয়ে জানার জন্য তো আগে ওকে স্বাভাবিক করতে হবে। আমি গিয়ে ওর সামনে বসে আমার 2 হাত ওর বাহুতে রেখে 2বার শরীর ধাক্কা দিয়ে ডাকতেই ও পিটপিট করে চোখ খুললো। তবুও ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই 2 হাতে আমায় জড়িয়ে ধরলো, খুব জোরেই ধরেছে। এত জোরে যে আমি ব্যথা পাচ্ছি, তবুও কিছু বললাম না। ইলু ভয়ের তাড়নায় হুঁশ হারিয়ে ফেলেছে। আমি কিছু না বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, যতক্ষণ না ও নর্মাল হয়। জমিদার বাড়ির ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক 25-26 বছরের যুবক। ঠিক তার সামনেই নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাহরিম তালুকদার। রুদ্র, কাজটাকে তুই ঠিক করলি? মেয়েটা কত ভয় পেয়েছে তুই জানিস? তোকে নিয়ে আর পারলাম না। এতদিন অ্যাব্রোডে থেকে এরি, তবুও তোর ঘাড় তারামি গেল না। শেষের কথাটা বেশ আফসোসের স্বরেই বলল তাহরিম। তাহরিমের কথা শুনে রুদ্র তার হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়ালো। ওষ্ঠ দুটো ফাঁক করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অ্যাব্রোডে কি এমন কোনো বিধিনিষেধ আছে নাকি যে ওখানে থাকলেই ঘাড়তেরামি করা যাবে না?
নিজের অভ্যাস বদলাতে হবে। মেয়েদের সাথে লেপ্টে থাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। কই আমার জানা মতে তো ছিল না। তুই যখন থাকতিস তখন ছিল বুঝি? যদিও তুই 2 বছর থেকে চলে এলি, কিন্তু আমাকে 6 বছর থাকতে হলো। বাসায় আসা মাত্রই তুই আমাকে এই জঙ্গলে নিয়ে আসলি কেন তাহরিম? দেখ, আমি এক কাপড়ে চলে আসছি, বড় মার সাথেও দেখা করতে পারলাম না। এবার বল, কেন আনলি এখানে? এই ভূতের বাড়িতে তোর কি কাজ? কিছু একটা ভেবে ওয়েট এ মিনিট ব্রো, তুই তো এখন মন্ত্রী, তাহলে কি মন্ত্রীগিরি ছেড়ে এখন ভূত নিয়ে তন্ত্র সাধনা করার ইচ্ছে আছে নাকি? বেশ সিরিয়াস ভঙ্গিতে হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে ভ্রুজোড়া উঁচু করে কথাটা বলে উঠল রুদ্র। রুদ্রের হেয়ালি বুঝতে পেরে তাহরিম বলল, ইয়া ব্রো, ইউ আর রাইট, বাট সামথিং মিস্টেক আছে। এটা ভূত দিয়ে তন্ত্র সাধনা না, বিয়ের সাধনা হবে। বয়স তো আর কম হলো না, এবার তো বিয়ে শাদী করতে হবে। তবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কাজ কি আমি তাহরিম তালুকদার একা করেছি, নাকি সব সময় আমার নামের সাথে আরেকটা নাম জুড়ে থাকতো, রুদ্র তালুকদার, তাই না ব্রাদার? বিয়ের সাধনা মানে কি? তোর কি গার্লফ্রেন্ড আছে নাকি? ছে ছে, গার্লফ্রেন্ড থাকবে কেন? তাহলে আর ওই মেয়ে দুটোই বা কে? আর জানিস, মেয়েটা এত ভীতু, আমাকে দেখেই ভূত বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এতটা ভীতু আমি আগে দেখি নাই। রুদ্রের কথা শুনে তাহরিম ঠোঁট এলিয়ে হাসল। ছাদের দেয়ালে হেলান দিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বলল, আমার এখানে আসার দুটো কারণ। এক, আমি ওই মেয়ে দুটো দেখলি না, যেই মেয়েরা সাদা রঙের জামা পরা, ওই পূর্ণা, এই তোর ভবিষ্যৎ ভাবি। আর সাথে যে মেয়েটা যাকে তুই ভীতু ডাকলি, সে হলো ইলমি, বুঝলি? পেশায় দুজনই সাংবাদিক। বিভিন্ন আর্টিকেলের জন্য ও অনেক ক্ষমতাবান লোকের নজরে এসে পড়েছে। পূর্ণা যে কোনো সময়ে যে কোনোভাবে ক্ষতি করে দিতে পারে। এখন আবার কাজ করছে মন্ত্রীদের নিয়ে। তার উপর ওর কাছে এমন অনেক তথ্য আছে যা দিয়ে অন্যান্য মন্ত্রীদের বিপদে ফেলতে পারে, এমনকি ক্ষমতাচ্যুতিও হতে পারে। তাই অনেকেই ওকে মেরে ফেলতে চায়। তাই ওকে সারাক্ষণ নজরবন্দি করে রাখতে হয়, না হলে কখন যে কি হয় বলা যায় না। তো মেয়েটা বড্ড বেশি সাহসী, আর কনফিডেন্সের কথা আর কি বলবো। তাহরিমের কথা শুনে রুদ্র ওষ্ঠ দুটি ফাঁক করে ফোঁস করে শ্বাস ছাড়ল। সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বুঝলাম। আর দ্বিতীয়টা কি? রুদ্রর প্রশ্ন শুনে বেশ চিন্তিত স্বরে বলল, এই পরিত্যক্ত জমিদার বাড়িটা ভূতুরে বাড়ি নামে পরিচিত। এখানে নাকি সব ভূত প্রেতের আড্ডা, কিন্তু বেশ কিছু আর্টিকেলে আমি দেখেছি সেখানে কোথাও কোনো স্পষ্ট তথ্য দেয়া নেই এই ব্যাপারে। আবার কেন জানি মনে হচ্ছে এখানে অন্য কিছু হয়। তাই তদন্তে আমি নিজেই গেলাম। একে তো পূর্ণার নিরাপত্তা আর তদন্ত দুটোই। বুঝলাম। আলো নেভালি কেন পূর্ণ? আমি ভ্রুকুচকে মোমের দিকে তাকালাম। মোমটা শেষ হয়ে গেছে, তাই নিভে গেছে হয়তো। নেভাইনি, নিভে গেছে। মোমটা হয়তো শেষ, তাই আরেকটা জ্বালাবো। ইলমি আমার থেকে খানিকটা দূরেই বসেছিল, ব্যাগে মাথা দিয়ে শুতে শুতে বলল, থাক, লাগবে না, পরে যদি কাজে লাগে তখন। তার চেয়ে বরং আরেকটা থাক। তুইও আমার পাশে শুয়ে পড়। আমি কিছু একটা ভেবে শুয়ে পড়লাম ওর পাশে। তবে কারো চোখে ঘুম নেই। বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম আমরা। হঠাৎ দূর থেকে বেশ অনেকগুলো আলোর রেশ দেখতে পেয়ে রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। মনে হচ্ছে আলোগুলো ধীরে ধীরে এই জমিদার বাড়ির দিকে এগিয়ে আসছে। রুদ্র তাহরিমকে ইশারা করতেই তাহরিম ঘুরে পিছনে তাকালো। ধীরে ধীরে ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। কিছু বুঝতে পারছিস তাহরিম? তাহরিম সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল, বুঝবো না কেন? অপেক্ষা কর, এরা এখানেই আসবে। তাহরিম কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আলোগুলো বেশ কাছাকাছি চলে এলো। কিছু মশাল আর টর্চ লাইট হাতে প্রায় 15-16 জন দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ঠিক সদর দরজার সামনে। ছাদ থেকে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে সেই জায়গাটা। অন্ধকারে কারো মুখই স্পষ্ট নয়, তবে এদের মাঝে কয়েকজনকে বেশ চেনা চেনা মনে হচ্ছে তাহরিমের। তবে যাদের অনুমান করছে তারা যদি হয়ে থাকে তবে জব্বেশ একটা ক্লু পাবে সে। লোকগুলো সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। এদের মাঝে একজন বেশ আতববাড়ি করছে। তাহরিম বুঝতে পারল এই লোকটাই মনে হয় ওদের বস হইতো। তবে এই লোকটাকেই যেন সবচেয়ে বেশি চেনা চেনা মনে হচ্ছে। তাহরিম দাঁড়িয়ে দেখছে আসলে এরা করছেটা কি। গেট খোলার আওয়াজ পেয়ে ধরফর করে উঠলাম আমি আর ইলু। দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম দরজাটার দিকে। উদ্দেশ্য দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করা কি হচ্ছে বাইরে। বেশ অনেক লোকজন দেখে আমি বেশ অবাক হলাম। এত রাতে এরা এখানে কেন?
আমি দেখতে দেখতেই লোকগুলো দোতলায় উঠে গেল। আমি ব্যাগ থেকে ক্যামেরাটা কাঁধে তুলে নিয়ে ইলুর হাত ধরে বাইরে আসলাম। আমার কাঁধে আমার ব্যাগ আর ইলুর কাঁধে ইলুর ব্যাগ। উদ্দেশ্য কোনো প্রমাণ জোগাড় করা আর যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া। এতক্ষণ এতটুকু বুঝতে পারছি যে এরাই আসলে এখানকার নামকরা ভূতের ছদ্মবেশধারী মানুষ। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার পেছনে পেছনে ইলুও উঠলো। আলোটা দোতলার সেই শেষ ঘর থেকেই আসছে, সাথে লোকগুলোর কথাও ভেসে আসছে। আমি ক্যামেরাতে ভিডিও অন করে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। আর পেছনে ইলু আসছে, ওর হাতে ওর ক্যামেরা। বাই এনি চান্স একটা নষ্ট হয়ে গেলে সব তো জলে যাবে, তাই সেফটির জন্য ভিডিও করছে। বস পেছে পেছে বেশ একটা জায়গা বের করছেন তো। পুলিশ কেন, এই জর্বে কেউ কখনো খুঁজেই পাবে না, আর কেউ তো আসবেই না এখানে ভূতের ভয়ে। বিপরীত দিকে থাকা লোকটা হেসে উঠল, পেছন দিকে ফিরতে ফিরতে বলল, তোদের মতো গরুর ছাগলের বুদ্ধি দিয়ে তো আর রাজনীতি করা যায় না। বুদ্ধি লাগে, বুদ্ধি। রাজনীতি করতে হলে বুদ্ধির সাথে কুবুদ্ধিরও প্রয়োজন আছে। বলেই চেয়ারে বসে পায়ের উপর পা তুলল। লোকটাকে দেখে আমি আর ইলু ভড়কে গেলাম। সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপি আর গাল ভর্তি আধা পাকা দাড়ি। শাফিন মিয়াজি, তাহিম তালুকদারের আগে উনিই ছিলেন এলাকার মন্ত্রী আর প্রভাবশালী ব্যক্তি। তবে এই বছর তাহিম তালুকদারের জন্য ওনার ক্ষমতাচ্যুতি হয়, আর যার ফলে বেশ রাগ ওনার তাহিম তালুকদারের উপর। বেশ ভালো মানুষ বলেই জানতো সবাই ওনাকে। এই তাহলে ওনার আসল রূপ না? আর ভাবতেই পারছি না সুনতি লেবাসের ভিতরে এই কোন রূপ ওনার। বস, যেই মালগুলো বন্দরে আসবে ওগুলো রিসিভ করতে কি আপনি যাবেন, নাকি আমাদের কেউ গেলেই হবে? না রুস্তম, আমি যাব। প্রায় 1 কোটি টাকার মাদক আছে, কোনোভাবে যদি পুলিশ জানতে পারে তাহলে আর রক্ষে নেই। তোদের উপর এক্ষেত্রে ভরসা করতে পারছি না, তাই আমি যাব। মাদক কি এসব এখানে আনবেন বস? না, মাটির নিচে চালান করবি। ইয়াবা, ফেন্সিডিল আর প্রায় 70 লাখ টাকার বিদেশি মদ এই চালানে। কমই আনছি, এগুলো বিক্রি করতে পারলে পরবর্তী চালানে 8 কোটির মতো আনবো, বুঝছস? বলেই শাফিন মিয়াজি আধা পাকা দাড়ির মাঝে হাত বুলাতে লাগলো। হঠাৎ কারো নজর আমাদের দিকে আসতেই আমি ছিটকে সরে গেলাম। কে কে ওখানে? কারো চিৎকারে আমি আর ইলু ভরকে যাই। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। সদর দরজা খোলা। আমি আর ইলু জঙ্গলের মাঝেই দৌড় লাগালাম। আমার এক হাতে ক্যামেরা আর অন্য হাতের মুঠোয় ইলুর হাত। পিছন থেকে ওরা দৌড়ে আসছে। আজ যদি ধরা পড়ি আর রক্ষা নেই। এখানেই জীবনের গল্পের সমাপ্তি ঘোষিত হবে। জঙ্গলের ভেতর দিয়ে আমি আর ইলু দৌড়াচ্ছি। হঠাৎ পেছন থেকে কোনো শব্দ না পেয়ে পা থামালাম। বেশ অনেকটাই ঘেমে গেছি। ইলু দিকে তাকিয়ে দেখে ও বেশ হাঁপাচ্ছে। ম্যারাথন দৌড় দিছি রে পূর্ণ, এমন দৌড় আমি আমার বাপের জন্মেলেই নাই। আমি ব্যাগ থেকে পানি বের করতে করতে বললাম, এখনো কিন্তু আমরা সেফ না ইলু, কখন জানি আবার এখানেও চলে আসে। আমরা কিন্তু জঙ্গলের প্রায় অনেকটাই ভেতরে, বের হবার রাস্তা খুঁজতে হবে। ইলু আমার কথা মনোযোগ দিয়ে শুনলো। আমার হাত থেকে পানির বোতল নিতে নিতে বলল, দাঁড়া, পানি খেয়ে একটু জিরিয়ে নিই, তারপর বাকি সব। ইলু পানি খেয়ে বোতলটা আমার হাতে দিল। আমি একটু গলা ভিজিয়ে নিয়ে ব্যাগে রেখে দিলাম। কিছু পাতার মর্মরের শব্দে আমি আর ইলু চুপ করে যাই। হঠাৎ উঠে দাঁড়ালাম আমি। কেউ একজন চিৎকার করে বলে উঠল, মজনুরে পাইছি। মাইয়া দুইটা বেশি দূর যাইবার পারে নাই, এইখানেই আছে, ওই যে সামনে। বলতে বলতে কিছু লোক আমাদের কাছে আসতে নিলে আমি আর ইলু দুজনের দিকে তাকিয়ে ইশারা করতেই ইলু আর আমি দৌড় লাগলাম। কিন্তু হাতের বাঁধনটা কখন জানি খুলে গেল বুঝতেই পারিনি। আমি আর ইলু দুজন দুই দিকে চলে গেলাম। আমিও দৌড়াচ্ছি, ইলুও দৌড়াচ্ছে। দুইজন দুই দিকে যাওয়ার ফলে লোকগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু লোক আমার পেছনে আর কিছু লোক ইলুর পেছনে। হঠাৎ পায়ে কাটার মতো কিছু ফুটলো। জুতোর উপর দিয়ে কিভাবে কাটা ফুটলো বুঝতেই পারলাম না। বড়ই গাছের চিকন ডালা মনে হচ্ছে। আমি কিছু চিন্তা না করে পা থেকে কাঁটাযুক্ত ডালটা ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু কোনোভাবেই যেন আর দৌড়াতে পারছি না। কষ্ট হচ্ছে ভীষণ। লোকগুলো মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছি। একটা বড় গাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা হাত দিয়ে আমার হাত হ্যাচকা টানে গাছের আড়ালে নিয়ে গেল কেউ। হঠাৎ এমন হয় বেশ ঘাবড়ে গেলাম আমি। আমার মুখে চেপে দাঁড়িয়ে আছে সে, যেন কথা বলতে না পারি আমি। এদিকে ইলু দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো ওর পিছনে। ভীষণ ক্লান্তি লাগছে তার। আর সম্ভব না, এবার মনে হয় ধরাই পড়ে যাবে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল সে। অন্ধকারে তেমন কিছু বোঝা না গেলেও সাদা রংটা খুব ভালোই বোঝা যাচ্ছে।
ইলু খেয়াল করলো তার হাত চেপে দাঁড়িয়ে থাকা সাদা রঙের শার্ট পরা লোকটা এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকে ঘুরে তার হাত হ্যাঁচকা টানে দৌড় শুরু করলো। বেচারি ইলু কিছু বুঝে ওঠার আগেই যেন সব ঘটে গেছে। বেচারে পড়তে পড়তে বেঁচেছে। লোকটা দৌড়াচ্ছে আর ইলু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মুখ বন্ধ করো আর তাড়াতাড়ি পা চালাও, গর্দভ মেয়ে এক্ষুনি ধরা পড়ে যেতে। কথাটা কানে আসতেই ইলু মুখ বন্ধ করে দৌড়াতে দৌড়াতে বলল, আপনি কে? আর আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আপনাকে কি তাড়া করেছে ওরা? এটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তো ভালোই হতো। এখন কথা বলো না, আমার সাথে পা বাড়াও। দূরে কোথাও আলো দেখতে পেয়ে দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। নেহাত মেয়েটা বিপদে পড়েছে, নয়তো কোনো মেয়ের হাত ধরা সে তো ছায়াও মারাতো না। দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে এসেছে রুদ্র আর ইলমি। আপাতত তারা হাঁটছে ইটের রাস্তার উপর দিয়ে। আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই, আর না দোকান। সে একটা বাতি দেখা গিয়েছিল, তা ওটা পরিত্যক্ত ল্যাম্পপোস্ট। আপনি কে বললেন না তো? রুদ্র ইলুর কথার কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটছে, যেন মনে হচ্ছে তার আশেপাশে মানুষ বলে কোনো শব্দই নেই। ইলু ভ্রুকুসকে এক পলক রুদ্রর দিকে তাকিয়ে বলল, আপনি কি রোবট? এবার রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ, না মানে আপনি রোবটের মতো সোজা হাঁটছেন তো, আর কেন কথাও বলছেন না যেন রোবট? আচ্ছা, রোবটদের কি নির্দিষ্ট পরিমাণ শব্দ সেট করে দেয় নাকি, যেন তারা সেই পরিমাণ থেকে এক অক্ষরও বেশি বলতে না পারে? আপনি জানেন এখানে আমাকে এনেছেন কেন? হাই, পূর্ণাটাও যে কোথায় না জানি, ওরা ধরেই ফেলেছে নাকি? ছাতার মোবাইলেও নেট নাই। ঠিক এই জন্যই না বাংলাদেশ আমার পছন্দ না, যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো 7G নেটওয়ার্ক ব্যবহার করছে, সেখানে বাংলাদেশ 4G, আর তাও যদি সব জায়গায় পাওয়া যেত। রাস্তায় যদি 4G থাকে, বাড়িতে থাকে 3G, বেডরুমে 2G, আর খাটের ওপর ইনসার্ট সিম। কেমন ডানা লাগে। রুদ্র তাও কোনো কথা বলছে না, যেন কথা বললেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন ভাব। রুদ্রকে পাত্তা না দিয়ে ইলু বলতে লাগলো। এবার রুদ্র বেশ বিরক্ত হলো। হুট করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই যে মিস ভিতু, ভাঙা টেপ রেকর্ডার, আপনি যদি দয়া করে আপনার মহামূল্যবান রেকর্ডারটা অফ রাখতেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। মিস ভুট ভাঙ্গা টেপ রেকর্ডার? এটা আবার কেমন নাম? আর কে এটা? ফ্রুকুসকে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে খুঁজতে কথাটা জিজ্ঞেস করলো ইলু। এখন রুদ্রের নিজের কপাল দেয়ালে ঠুকতে ইচ্ছে করছে। কোন পাপে যে সেই সেন্টিমেন্টালকে সাহায্য করতে এসেছিল। এদিকে লোকগুলো এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে চলে গেল। আমি চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছি। লোকগুলো চলে যেতে সে আমার মুখ ছেড়ে দিল। আমার মুখ ছাড়তে আমি দীর্ঘশ্বাস পেলাম। আপনি কি মানুষ? এত জোরে কেউ ধরে? আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করতাম। আমার কথার পরিপ্রেক্ষিতে সে কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে এখন আমার থাপড়াতে ইচ্ছে করছে। কষিয়ে দুটো দেই, বেশি না, মাত্র দুটো। কেন? এমনি আমার ইচ্ছে। কেন মন্ত্রী সাহেব? আমি কি করলাম? আমার কথা শুনে উনি বেশ হকচকিয়ে গেলেন। সাথে সাথেই মুখে হাত দিয়ে দেখলেন মাস্ক ঠিক আছে কিনা। না, সব তো ঠিকই আছে। তাহলে এত ঘাবড়ানোর কিছুই নেই মন্ত্রী তাহরিম তালুকদার। আপনার মাস্ক ঠিকই আছে। ইনফ্যাক্ট পারফিউমের গন্ধটাও চেঞ্জ। তবে কি বলুন তো, সাংবাদিক হতে হলে বুদ্ধি তো থাকতেই হয়। আমি এত বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ না হলেও ঘটে কিছুটা বুদ্ধি আছে আমার। বেস্ট ইনভেস্টিগেটর হিসেবেও আমার নাম আছে, তাই মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না। আমার কথা শুনে উনি হালকা শব্দ করে হেসে উঠল। মাস্ক খুলতে খুলতে বলল, বাহ, বেশ বুদ্ধি তোমার মিস মিফতাহুল পূর্ণা। আই এম ইমপ্রেসড। ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বললাম, ঘোড়ার ডিমের ইমপ্রেসড। উনি আমার কথা শুনে হাসলেন, তবে কিছু না বলে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে ফার্স্ট ফ্ল্যাশ লাইটটা অন করলেন। হঠাৎ আমার হাত ধরে গাছের শিকড়ে বসিয়ে উনি নিচে বসে আমার ডান পাটা ওনার পায়ের উপর রেখে পায়ের নিচটা দেখতে লাগলেন। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিছু বলার আগেই ঝড়ের বেগে কাজ করে চলেছেন উনি। আমি পাটা সরাতে সরাতে কিছু বলতে যাব, আমি কিছু বলার আগেই উনি আমার পাটা চাপ দিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, ডোন্ট, যা করতে যাচ্ছ তা করলে খবর আছে। আর কোনো কথা আমার কানে আসলে কোলে তুলে ঠাস করে নিচে ফেলে দেবো। পরে ভাঙা কোমর দিয়ে বসে বসে রেল লাইনের ধারে মুড়ি বিক্রি করতে হবে। বেশ খানিকক্ষণ আমার পাটা ভালোভাবে দেখে নিয়ে বলল, কাটা নেই, তবে রক্ত পড়ছে আর বেশ খানিকটা কেটে গেছে। রক্ত পড়া যদিও এখন বন্ধ হয়ে গেছে। পানির বোতলটা দাও।
কানে শুনতে পাও না? পানির বোতল দিতে বললাম। আমি কিছু না বলে পানির বোতলটা বের করে দিলাম। উনি পানি দিয়ে আমার পাটা পরিষ্কার করে পকেটে থেকে একটা রুমাল বের করে আমার পায়ে বেঁধে দিলেন। বসা থেকে উঠতে উঠতে বললেন, আপাতত ফার্স্ট এইড নেই, হসপিটালে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করলেই হবে। ওনার কথায় আমি চোখ জোড়া বড় বড় করে বললাম, এইটুকু কাটায় ব্যান্ডেজ? এটা তো এমনি ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে উনি দাঁতে দাঁত চেপে বললেন, গর্ধপের মতো আরেকটা কথা বলবে, তখনকার অপূর্ণ কাজ পূর্ণ করে দেবো তোমার। দু গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে। সো নিজের ভালো চাইলে চুপ থাকো। এই যে শুনছেন, আর কতক্ষণ হাঁটতে হবে? আমি তো বুঝতেই পারছি না এই রাস্তার শেষ কোথায়। ইলমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথাটা বলে উঠল, কিন্তু রুদ্র তো নির্বিকার হেঁটে যাচ্ছে, যেন মনে হচ্ছে ইলমির কথাটা শুনতে পায়নি। ইলমির কথায় পাত্তা না দেয় বেচারি তো ভীষণ বিরক্ত। ইলমি খেয়াল করলো রুদ্র তাকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে গেছে, তাই সে রুদ্রের পেছনে পেছনে দৌড় দিল। দৌড়ে এসে রুদ্রের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই যে শুনছেন, আমি কিন্তু আপনাকে ডাকছি। এই যে শুনছেন, নামটাও তো জানি না, ধুর। ইলমির কথা যেন রুদ্রের কানেই যাচ্ছে না, এমন একটা ভাব নিয়ে হাঁটছে। এবার ইলমির ভীষণ রাগ হলো। সাহায্য করছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? এত ভাব দেখানোর কি আছে? আজব। এবার ইলমি বেশ রেগে গেল। ওই বেটা, তোরে ডাকতাছি, তুই শোনস না? হ্যাঁ, কানে কালা তুই? ভাব দেখাস তুই আমারে? ভাব দীক্ষা তো মনে হইতাছে আমেরিকার প্রেসিডেন্ট, খচ্চর পোলা। বলেই সে দাঁড়িয়ে দু হাতে মুখ চেপে ধরল। মুখ ফসকে মনের কথাগুলো রাগের বশে বেরিয়ে গেল। এখন ইলমি চোখ বন্ধ করে বিপদের দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে এক চোখ খুলল। পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য রুদ্র ভ্রুকুসকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্রর ভাব ইলমির কাছে মোটেও সুবিধাজনক লাগছে না, তাই সে ধীরে ধীরে মুখ থেকে হাতটা সরিয়ে মেকি হাসি দিয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি অমন করে কি দেখছেন সাদাবিন না ঠুকু ভাইয়া? আমি না ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে, এতে আমার কি দোষ? হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো শিয়ালের হাঁক শুনে ইলমি দৌড়ে গিয়ে রুদ্রের হাত খামচে ধরল। বেচারি এমনিতেই ভয় পাচ্ছে, তার উপর এই ভরা জঙ্গলে অন্ধকারে হাঁটছে। আর এই লোকগুলোকেও বিশ্বাস নেই। যা রাগ বাবা, ওরা আসবে আর উনি সুন্দরভাবে আমাকে শিয়ালের ডিনারে রেখে ফুস করে হাওয়া হয়ে যাবে। শিয়ালের ডাক কমতেই ইলমি খেয়াল করলো সে রুদ্রের হাত খামচে দাঁড়িয়ে আছে, তাই চট জ্বলতি হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ইলমি খেয়াল করে রুদ্র খুব জোরে জোরে শ্বাস ফেলছে। মানে কি? রেগে গেল মনে হয়। কেন যে মুখটা বন্ধ করলাম না? এখন যদি এই ভরা জঙ্গলে মেরে কেটে রেখে যায়, কাক পক্ষীও তো টের পাবে না। কথাটা মনে মনে ভেবে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছে করে বলিনি, ট্রাস্ট মি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলেই নাক টানতে লাগলো। রুদ্র এতক্ষণ পকেটে হাত দিয়ে ইলমির কথাই শুনছিল। এতক্ষণে সে মুখ খুলল, তুমি মেয়ে শুধু ভীতু আর ভাঙা টেপ রেকর্ডার না, সাথে চরম লেভেলের বেয়াদব। সারা রাত জঙ্গলে কাটাতে না চাইলে হাঁটো, আর যদি বনের শিয়াল কুকুরের সাথে থাকতে চাও থাকতে পারো, অ্যাজ ইউর উইশ। বলেই আবার হাঁটতে লাগলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 4টা। কিছুক্ষণের মাঝে আজান দিবে ফজরের। চারপাশটা হালকা আলো। ইলমি রুদ্রের পেছনে পেছনে যেতে বলল, আই, কি বললেন? কি বললেন কি আপনি? আমাকে কি আপনার জন্তু জানোয়ার মনে হয় যে আমি ওদের সাথে থাকবো? তার থেকে কম কিছু মনে হচ্ছে না? মানে কি? হ্যাঁ, আমাকে কোন অ্যাঙ্গেলে জন্তু জানোয়ার মনে হয়? রুদ্র কিছু না বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে হাতের দিকে তাক করে বলল। ইলমি খেয়াল করলো লোকটার হাত মাত্রা অতিরিক্ত ফর্সা। ফোল্ড করা শার্টের হাতার কিছু অংশ নিচে গুনে গুনে 5টা খামচির দাগ। 2টায় আবার রক্তও বের হয়ে গেছে, আর 3টায় রক্ত জমাট বেঁধে আছে। ইলমি চটজলদি নিজের হাতের আঙ্গুলের দিকে খেয়াল করলো। নখগুলো যে কবে এত বড় হয়ে গেছে খেয়ালই করলো না। ইস, কতখানি ছিলে গেল লোকটার। ইলমি অপরাধী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আসলে আমি ভয়ের চোটে খেয়ালই করিনি, আমি আসলেই সরি। রুদ্র ফ্ল্যাশ লাইট অফ করে বিড়বিড় করে বলল, জঙ্গলি বিড়াল কোথাকার।